একটি মূর্তি আর একটি ছোট্ট শ্যালো পাখির বন্ধুত্ব কীভাবে পুরো শহরের ভাগ্য বদলে দিল। আমরা আগের 3টে ভিডিওতে এই গল্পটা পুরোটা পড়েছিলাম, লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম এবং সঙ্গে অ্যাক্টিভিটিস 1 to 5 করেছিলাম। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা, ক্লাস 8 ইংলিশ, দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো বাকি আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 6, 7 এবং 8 এ বি এবং অ্যাক্টিভিটি 9, এগুলো আজকে আমরা করব এবং তোমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা দেব বা বুঝিয়ে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, অ্যাক্টিভিটি 6-এ কিন্তু আমাদের আছে প্রথমে কজ অ্যান্ড এফেক্ট, অ্যাক্টিভিটি 7-এ আছে কোশ্চেন এবং অ্যান্সার, এবং যেটা ইম্পর্টেন্স সব থেকে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এর এ, অ্যাক্টিভিটি 8-এর বি এবং অ্যাক্টিভিটি 9। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স, বিশেষ করে অ্যাক্টিভিটি 8-এর বি, অর্থাৎ কিন্তু আমাদের এখানে ন্যারেশান রয়েছে। আজকে আমরা ন্যারেশানটা সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাই চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা আজকে করব অ্যাক্টিভিটি 6, কজ আর এফেক্ট। লেটস ডু, চলো শুরু করি। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। মানে এই যে চার্টটা দিয়েছে কজ এবং এফেক্ট, এই যে চার্টের যে ব্ল্যাঙ্কগুলো আছে, অর্থাৎ শূন্যস্থানগুলো আছে, এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে ইনফরমেশান নিয়ে, অর্থাৎ তথ্য নিয়ে, যে আমরা টেক্সট বুকটা পড়লাম সেখান থেকে। তাই চলো শুরু করি। প্রথমে কী বলছে, 1 নম্বরে কী আছে, এফেক্ট দেওয়া আছে। কি এফেক্ট? দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাপি, ছোট্ট মেয়েটা খুশি ছিল। এর কারণটা কি? কজ, অর্থাৎ কারণ। আমাদেরকে এর কারণটা লিখতে হবে। কেন ছোট্ট মেয়েটা খুশি ছিল? কারণ ওই দেখো, ছোট্ট ওই শ্যালো পাখিটা আছে, ওই মেয়েটার হাতে সেই আমাদের হ্যাপি প্রিন্সের যে শেপিয়ার, অর্থাৎ নীলকান্ত মণি, চোখের যে মণিটা, সেটা তার হাতে এসে দিয়েছিল, তাই সেই মেয়েটা কিন্তু খুশি হয়েছিল। তাহলে আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। কী হবে উত্তরটা? সেটা চলো আমরা দেখিয়ে দিই তোমাকে আজকে, বোর্ডের করে দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসেছি আমরা বোর্ডে। লেসন 8, দ্য হ্যাপি প্রিন্স, অ্যাক্টিভিটি 6। তাহলে প্রথম যে কজ এফেক্ট আছে তার উত্তরটা হবে, দেখো লিখেছি আমি, দ্য শ্যালো ড্রপ দ্য সেকেন্ড শেপিয়ার ইনটু দ্য লিটিল গার্লস হ্যান্ড। মানে ওই ছোট্ট শ্যালো পাখিটা সে কী হলো, যে দ্বিতীয় যে নীলকান্ত মণি আছে হ্যাপি প্রিন্সের, সেটা ওই ছোট্ট মেয়েটার হাতে দিল। ঠিক আছে, এই কারণেই সে মেয়েটা খুশি হয়েছিল। চলো এবার দেখে নিই আমরা 2 নম্বরটা কী আছে। চলে এসেছি আমরা 2 নম্বরে। দেখো এখানে কী বলছে, এখানেও এফেক্ট দেওয়া আছে, আমাদের কজটা লিখতে হবে। এফেক্ট কী আছে? দো ইট ওয়াজ কোল্ড, যদিও এটা খুব ঠান্ডা, এখানে খুব ঠান্ডা, দ্য শ্যালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স, শ্যালো কী করলো, হ্যাপি প্রিন্সের সাথে থেকে গেল। যদিও খুব ঠান্ডা, তবুও শ্যালো হ্যাপি প্রিন্সের সাথে থেকে গেল। এটা হচ্ছে এফেক্ট আছে। কারণ লিখতে হবে আমাদেরকে। কারণটা কী হবে? কারণ হচ্ছে, দেখো যখন ওই হ্যাপি প্রিন্সের দুখানা শেফিয়ার, মানে চোখের যে নীলকান্ত মণি, সেই দুখানা মণি যখন সে শ্যালো দিয়ে দিল, বা হ্যাপি প্রিন্স দিয়ে দিল দুজনকে, তখন সে অন্ধ হয়ে গেল, হ্যাপি প্রিন্স অন্ধ হয়ে গেল। তাই সে এখন কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছে না। সেই প্রসঙ্গে কিন্তু আমাদের শ্যালো এই কথাটা বলেছিল। তাই এবার এর উত্তরটা কী হবে চলো দেখে নিই। দেখো 2 নম্বরের উত্তরটা কী হবে, দ্য হ্যাপি প্রিন্স বিকাম কমপ্লিটলি ব্লাইন্ড আফটার গিভিং অ্যাওয়ে বোথ অফ হিজ শেফিয়ার আইস। মানে ওই যে হ্যাপি প্রিন্স ছিল, সে পুরোপুরি অন্ধ হয়ে গেছিলো তার সেই দুখানা যে নীলকান্ত মণির যে চোখ আছে সেই দুটো দেওয়ার পরে। তো এই কারণে শ্যালো কিন্তু থেকে গেছিলো। এবার চলো আমরা দেখিনি 3 নম্বর প্রশ্নটা কী আছে। দেখো 3 নম্বর প্রশ্নটা কী আছে, এখানে 3 নম্বরটা কিন্তু কজ দেওয়া আছে, আমাদেরকে এফেক্ট বের করতে হবে। কজ কী আছে? দ্য শ্যালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট ইট স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল। মানে শ্যালো হ্যাপি প্রিন্সকে বলল
যে সে দেখতে পাচ্ছে অনেক অখুশি এবং অভুক্ত, অর্থাৎ খিদে পেয়েছে এরকম যে মানুষ, তাদেরকে সে দেখতে পাচ্ছে। তাহলে এর এফেক্টটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাই চলো আমরা দেখে নিই এর এফেক্টটা কী হবে। দেখো 3 নম্বরটার উত্তরটা কী হবে। দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য শ্যালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ টু দ্য পুর। মানে হ্যাপি প্রিন্স শ্যালোকে বলল যে তার শরীর থেকে সব সোনাগুলো নিয়ে নিতে এবং সেই গরিব মানুষদেরকে দিয়ে দিতে। তাহলে এটা হচ্ছে তোমাদের এফেক্ট, কজ যে দেওয়া ছিল তার এফেক্ট হচ্ছে আমাদের এটা 3 নম্বরটা। এবার চলো আমরা দেখে নিই 4 নম্বরটা কী বলছে। 4 নম্বরে দেখো কজ দিয়েছে, দ্য মেয়র ডিড নট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর। মানে মেয়র যে আছে আর কি ওই শহরে, সে ওই স্ট্যাচুটাকে, ওই মূর্তিটাকে আর ভালো মানে খুব সুন্দর সে দেখতে পাচ্ছে না। তার এফেক্টটা কী হবে দেখে নিই আমরা, চলো। দেখো 4 নম্বর উত্তরটা কী হবে। দ্য মেয়র অর্ডার্ড দ্য স্ট্যাচু টু বি টেকেন অ্যাওয়ে টু দ্য ফার্নেস টু বি মেল্টেড। মানে মেয়র অর্ডার দিল বা আদেশ দিল ওই স্ট্যাচুটাকে চুল দিতে নিয়ে গিয়ে গলিয়ে ফেলতে। তাহলে এটা হচ্ছে আমাদের এফেক্ট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 6টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাই চলো এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 7-এ কী বলছে। চলে এসছি আমরা অ্যাক্টিভিটি 7-এ। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে। এতে কি বলছে, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ। মানে নতুন কি আইন যেটা মেয়র বলেছিল, মানে কি করতে হবে, কি আইন পাশ করতে হবে সেটা মেয়র বলেছিল। এটা হচ্ছে প্রশ্ন। তো এবার চলো দেখে নিই আমরা এটার উত্তরটা কী হবে। দেখো চলে এসছে অ্যাক্টিভিটি 7-এর এতে কী উত্তরটা হবে। দেখো, দ্য মেয়র প্রপোজড এ নিউ ল stating that no bird could die in the town square or near the happy prince। মানে মেয়র কি বলল, যে একটা নতুন আইন চালু করবে যেখানে বলা হয়েছে যে কোনো পাখি এই টাউন স্কোয়ারের এখানে মরতে পারবে না, অথবা এই যে হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচু আছে এই স্ট্যাচুর সামনে, মানে এই স্ট্যাচুর সামনে অথবা টাউন স্কোয়ারের আশেপাশে কোনো পাখি মরতে পারবে না। এটাই হচ্ছে নতুন যে আইন সেটা চালু করতে চলেছে, চালু করার কথা সে বলেছে। তো এটাই হচ্ছে এ এর উত্তর। এবার দেখি বি নম্বরটা কী বলেছে দেখি। বি, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর থিঙ্ক দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর। কেন ওই মেয়র এবং ওই টাউন কাউন্সিলররা ভাবলো যে এই যে স্ট্যাচুটা আছে, হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচুটা আছে, মূর্তিটা আছে, সেটা এখন আর সুন্দর নেই, এটা তারা কেন ভাবলো সেটা চলো দেখি আগে। তাহলে চলো দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো চলে এসছি আমরা বিতে। বিয়ের উত্তরটা কী হবে দেখো, দে থট সো বিকজ দ্য স্ট্যাচু হ্যাড লস্ট দ্য প্রিসিয়াস রুবি ফ্রম ইটস শোর্ড, the shapiers from its eyes, and all the gold from its body, making it look like a beggar। তো মানে এর মানে হচ্ছে তারা এটা এরকম মনে করলো যে স্ট্যাচুটা এখন আর দেখতে ভালো লাগছে না, তার কারণ হচ্ছে যে স্ট্যাচুটা বা ওই মূর্তিটা সে হারিয়ে ফেলেছে তার প্রিসিয়াস যে রুবি, মানে সেই দামি যে লাল রঙের যে চুনি পাথরটা যেটা তার তলোয়ারের মধ্যে ছিল সেটা তার এখন নেই। তার চোখের মধ্যে যে নীলকান্ত মণিগুলো ছিল সেটা এখন নেই, এবং তার শরীরে যত সোনা ছিল আর কি, সোনার যে সোনায় মোড়া ছিল সেটাও এখন নেই। তাই তাকে দেখতে একদম ভিক্ষুকের মতো লাগছে আর কি। তাই জন্য মেয়র এবং কাউন্সিলররা ওই কথা বলেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে বিয়ের উত্তরটা। এবার চলো আমরা চলে যাই সিতে। দেখো সিতে কী আছে, ওয়্যার ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন। মানে হ্যাপি প্রিন্সকে কোথায় নিয়ে যাওয়া হলো। তাই চলো যার উত্তরটা দেখে নিই আমরা। দেখো সি এর উত্তরটা কী হবে। দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন অ্যাওয়ে টু দ্য ফার্নেস টু বি মেল্টেড ডাউন। মানে ওই স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স মানে ওই সুখী রাজপুত্রর যে মূর্তিটা সেটা নিয়ে যাওয়া হলো কোথায় না চুল্লিতে, যেটাকে গলিয়ে ফেলা হবে আর কি। মানে চুল্লিতে নিয়ে গিয়ে তাকে গলিয়ে ফেলা হবে, গলিয়ে ফেলে অন্য কিছু হয়তো তৈরি করা হবে। সেই কারণে ওই স্ট্যাচুটাকে চুল্লিতে নিয়ে যাওয়া হলো গলানোর জন্য। এটাই হচ্ছে আমাদের সি এর উত্তরটা। চলে এসেছি আমরা ডিতে। কি বলছে,
হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর্স ওয়ান্ট স্ট্যাচু অফ দেমসেলফ? মানে ওই যে শহরের মেয়র এবং যে কাউন্সিলররা ছিল তারা কেন তাদের নিজেদের মূর্তি ওখানে চাইছিল? এটা হচ্ছে তার মানে প্রশ্নটা। এবার দেখে নিই আমরা এর উত্তরটা কি করেছি আমরা। চলে এসছি আমরা ডি নম্বর উত্তরে। দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর্স ওয়ান্ট স্ট্যাচুস অফ দেমসেলফ। মানে মেয়র এবং ওই যে কাউন্সিলররা ছিল তারা চাইছিল নিজেদের মূর্তি, কারণ দে ওয়ান্টেড টু গেট, মানে তারা চাইছিল সেম রেসপেক্ট দ্যাট ওয়াজ গিভেন টু দ্য হ্যাপি প্রিন্স। মানে তারা চাইছিল একদম সমান যে রেসপেক্ট বা সম্মান যেটা হ্যাপি প্রিন্স পেত, সেই সম্মান তারা যেন পায়, নিজেরা যেন পায়। সেই কারণে তারা নিজেদের স্ট্যাচু বা মূর্তি ওখানে চাইছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 7 কিন্তু হয়ে গেল। এবার চলো আমরা চলে যাব অ্যাক্টিভিটি 8-এ। লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে নিচে সেগুলোকে পড়তে বলছে আমাদের। তাই চলো আমরা পড়ে নিই। প্রথমে কী বলছে 1 নম্বরে, দ্য শ্যালো সেইড টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। মানে শ্যালো বলল আজকের রাতে আমাকে এই অচেনা শহরে থাকতে হবে বা বিশ্রাম নিতে হবে। 2 নম্বরে কী বলছে, দ্য শ্যালো সেইড দ্যাট, শ্যালো বলল যে ইট উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন দ্যাট নাইট, তাকে এই অচেনা শহরে সেই রাতে বিশ্রাম নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে দুটো সেন্টেন্স। এবার কী বলছে দেখো, হোয়েন সেন্টেন্স 1 ইজ চেঞ্জ টু সেন্টেন্স 2, যখন এই সেন্টেন্স 1 থেকে সেন্টেন্স 2-তে বদলানো হলো, নোট দ্য চেঞ্জেস দ্যাট টেক প্লেস, নোট করো কী কী চেঞ্জ এখানে করা হয়েছে। কি করা হয়েছে দেখো, প্রথমে ইনভার্টেড কমাস আর ওমিটেড, মানে এই যেখানে ইনভার্টেড কমা দেওয়া আছে সেটাকে কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে, মানে 2 নম্বর সেন্টেন্সে ইনভার্টেড কমা নেই। দ্যাট ইজ ইউজড বিফোর দ্য রিপোর্টেড স্পিচ, দেখো এখানে কিন্তু দ্যাট ইউজ করা হয়েছে, দ্যাট সেইড দ্যাট, দ্য শ্যালো সেইড দ্যাট, এটা কিন্তু এই রিপোর্ট করার আগে দ্যাটটাকে ইউজ করা হয়েছে। আর কি হয়েছে দেখো, এখানে উইল ইজ চেঞ্জ টু উড, উইলটাকে চেঞ্জ করে উড করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চেঞ্জ করে পাস্ট টেন্সে করা হয়েছে। টু নাইট ইজ চেঞ্জ টু দ্যাট নাইট, টু নাইটটাকে চেঞ্জ করে দ্যাট নাইট করা হয়েছে। ইন সেন্টেন্স 1, মানে 1 নম্বর সেন্টেন্সে দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস অফ দ্য স্পিকার্স আর কোটেড, মানে স্পিকার্স মানে কি, যে কথাটা বলছে তার যে কথাটা আছে সেটাকে কোট করা আছে, অর্থাৎ ওই ইনভার্টেড কমা দেওয়া আছে। দ্য সেন্টেন্স ইজ সেইড টু বি ইন ডাইরেক্ট স্পিচ, তাহলে এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং যেটা হচ্ছে যে বক্তা তার নিজস্ব উক্তি থাকবে, সেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। ইন সেন্টেন্স 2, 2 নম্বর সেন্টেন্সে কি বলছে না, দ্য ওয়ার্ডস অফ স্পিকার্স আর রিপোর্টেড, মানে স্পিকার অর্থাৎ যে বক্তা আছে তার যে কথাটা সেটাকে আমরা আরেকজন বলছে আর কি, বক্তা নিজের বক্তব্য না, সেই বক্তব্যটাকে অন্য আরেকজন বললে যেভাবে হয় সেটাকে বলা হচ্ছে কি, দ্য সেন্টেন্স ইজ সেইড টু বি ইনডাইরেক্ট স্পিচ, মানে এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমি বললাম আমি আজ স্কুল যাব না। এবার এইটা তোমার বন্ধু যদি আরেকজনকে বলে তাহলে কি বলবে, যে সে বলল সে আজকে স্কুলে যাবে না। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলো লেটস ডু অ্যাক্টিভিটি 8.1 কী বলছে দেখি। রিড দ্য ফলোয়িং pairs of sentence. Write down the changes that have taken place under the appropriate heads in the table given below.
মানে এই যে পেয়ার মানে এক জোড়া যে সেন্টেন্স আছে সেটাকে আমাদেরকে রাইট ডাউন করতে বলছে, এরকম লিখতে বলছে কোথায় না এরকম যে টেবিল দেওয়া হচ্ছে সেই টেবিলে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করা আছে। তাই দেখিনি প্রথমে কী করা আছে। 1 নম্বর কী আছে, দ্য চাইল্ড সেড আই অ্যাম গোয়িং হোম, বাচ্চাটা বললো যে আমি বাড়ি যাচ্ছি। দ্য 2 নম্বর দেখো ওটারই যে জোড়া শব্দটা আছে বা সেন্টেন্স আছে সেটা কী বলছে, দ্য চাইল্ড সেড, বাচ্চাটা বললো দ্যাট হি ওয়াজ গোয়িং হোম, সে এখন বাড়ি যাচ্ছে। তাহলে এটাকে আমার টেবিলের মধ্যে কী লিখেছি দেখো, বা লিখে দিয়েছে এখানে দেখো, ডাইরেক্ট স্পিচ, সাবজেক্টকে আই, ভার্বকে অ্যাম, ওয়ার্ডস কী আছে গোয়িং হোম, ঠিক আছে, পাংচুয়েশনস মার্ক, ইনভার্টেড কমা। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কী হবে, সাবজেক্ট কী হবে, হি হবে, ঠিক আছে, আইটা বদলে হি হবে, ভার্ব অ্যামটা হয়ে যাবে ওয়াজ, ওয়ার্ডস যেটা গোয়িং হোম সেটা হবে গোয়িং হোমই থাকবে, সেটা নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। আর এখানে কী হবে, নো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা হবে না। তাহলে আমরা দেখে নিই এবার 2 নম্বরটায়। 2 নম্বর টেবিলে কী বলছে আমরা দেখি, হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, সে আমাকে বলল যে গতকাল বা ছিল একটা ছুটির দিন। দেখো তাহলে 2 এ এই যে হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইয়েস্টারডে, তাহলে আমরা এখানে লিখব ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে ভার্বকে, ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার্ড কী হবে এ হলিডে, এ হলিডে, আর পাংচুয়েশন মার্কস কী হবে ইনভার্টেড কমা, ঠিক আছে। ইনভার্টেড কমা, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ করলে কী হবে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের সাবজেক্ট কী হবে, ইয়েস্টারডে কী হবে দ্য প্রিভিয়াস ডে, এটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। ভার্ব ওয়াজ ছিল কি হবে হ্যাড বিন, দেখো এখানে আছে হ্যাড বিন। নেক্সট ওয়ার্ড এ হলিডে, এটা কোনো কী হবে না, কোনো চেঞ্জ হবে না, এ হলিডেই হবে, এখানে আমরা লিখব নো চেঞ্জ। মার্কস কী হবে নো ইনভার্টেড কমা, নো ইনভার্টেড কমাস। তাহলে এই যে হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে, এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে এভাবে ভাঙবো, মানে এর সাবজেক্ট হবে হচ্ছে প্রিভিয়াস ডে, ভার্ব হবে হ্যাড বিন, এবং এ হলিডেই হবে, ইনভার্টেড কমা উঠে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের যে চার্টটা হবে সেটা। এবার 3 নম্বর সেন্টেন্সটা কী বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস টুমোরো উই উইল গো টু দ্য মিউজিয়াম। দ্য টিচার সেড, টিচার বলল স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে যে আগামীকাল আমরা মিউজিয়াম অর্থাৎ জাদুঘরে যাব। তাহলে এখানে টেবিলটা কী হবে দেখে নিই আমরা আগে। টেবিলে আগে দেখি আমরা সাবজেক্ট কী হবে, ডাইরেক্ট স্পিচে সাবজেক্ট কী হবে, এর সাবজেক্ট দেখো, এর সাবজেক্ট হচ্ছে মানে কারা যাবে না আমরা যাব, তো এ হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট, এখানে লিখবো আমরা উই হচ্ছে সাবজেক্ট। নেক্সট কী আছে দেখো, উইল গো টু দ্য মিউজিয়াম, এটা এই যে উইল গো মানে যাবো আমরা, উইল গো হচ্ছে ভার্ব, ঠিক আছে, এখানে উইল গো হচ্ছে ভার্ব। আদার ওয়ার্ডসটা কী হবে, আদার ওয়ার্ডস হবে টুমোরো টু দ্য মিউজিয়াম, এটা হচ্ছে আদার ওয়ার্ডস। টুমোরো টু দ্য মিউজিয়াম।
পাংচুয়েশন মার্ক কী হবে? ইনভার্টেড কমা। ঠিক আছে, তাহলে হলো এটা। এবার দেখি এটার ইনডাইরেক্ট স্পিচ যেটা আছে সেটা কি বলছে। দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস, মানে শিক্ষক তার ছাত্রদেরকে বলল, দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, মানে তারা জাদুঘরে যাবে পরের দিনকে। ঠিক আছে, তাহলে এটার আগে আমাদেরকে বুঝতে হবে সাবজেক্ট কী হবে। দেখো এখানে ছিল সাবজেক্ট উই, ওটা হয়ে যাবে দে। তাহলে সাবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে দে। ভার্ব ছিল কি? উইল গো। ভার্ব তাহলে কী হয়ে যাবে এখানে? উড গো। এটা হচ্ছে ভার্ব। উইলটা উড হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। আদারওয়াইজ টুমোরো টু দ্য মিউজিয়াম। এখানে কি আছে? টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, এটাকে আমরা সাজিয়ে লিখবো দ্য নেক্সট ডে টু দ্য মিউজিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আদারওয়াইজ। দ্য নেক্সট ডে টু দ্য মিউজিয়াম। ঠিক আছে, আচ্ছা ইনভার্টেড কমা কী হবে এখানে? নো ইনভার্টেড কমা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 8A, যে চার্টটা করতে বলেছিল সেই চার্টটা তোমাদেরকে করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার চলো দেখি পরে কি বলছে আবার। লেটস লার্ন, আবার শিখি চলো। রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্স, মানে এই যে সেটগুলো দেওয়া আছে এগুলোকে আমাদেরকে পড়তে বলছে। দেখি 1 নম্বরে এতে কি আছে দেখো। দ্য ইয়ং মাদার সেইড টু হার লিটিল বয়, মানে যুবতী মা বা তরুণী মা তার ছেলেকে বলল, তার ছোট্ট ছেলেকে বলল, হোয়াই কান্ট ইউ বি হ্যাপি। এটাকে কান্ট বলে বা ক্যান নটও বলতে পারি আমরা। তুমি কেন খুশি না, বা তুমি কেন খুশি হতে পারো না। এটা হলো ডাইরেক্ট স্পিচ। দ্য ইয়ং মাদার আস্ক হার লিটল বয়, ও যুবতী তরুণী মা তার ছোট্ট ছেলেকে বলল, হোয়াই হি কুড নট বি হ্যাপি, কেন সে খুশি হতে পারে না। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ইন রিপোর্টিং কোশ্চেন্স, মানে এই যে কোশ্চেন মার্ক থাকে যেগুলো আর কি, সেগুলোতে রিপোর্টিং করতে গেলে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে, ডাইরেক্ট স্পিচ ইজ ইন্ট্রোডিউসড বাই ভার্ব লাইক আস্ক, ঠিক আছে, আর ইনকোয়ার। মানে যখনই তুমি কোশ্চেন মার্কটা তুলবে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে, তখন তোমাকে এই আস্কটা ইউজ করতে হবে, অথবা এনকোয়ারিড এটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই দুটো আমাদেরকে তাহলে ইউজ করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রশ্নবোধক প্রশ্ন, মানে যেসব সেন্টেন্সের মধ্যে কোশ্চেন মার্ক থাকবে সেগুলোর ক্ষেত্রে এই নিয়মটা মেনটেন করতে হবে তোমাদের। ঠিক আছে, এবার দেখি 2 নম্বর কী বলছে দেখো। এতে কি বলছে? দ্য স্ট্যাচু সেড টু দ্য শ্যালো, স্ট্যাচু শ্যালোকে বলল, প্লিজ গিভ হার দ্য শেফিয়ার্স রিমেনিং ইন মাই আদার্স আইস, মানে প্লিজ দয়া করে তুমি আমার যে আরেকটা যে নীলকান্ত মণি আছে চোখের মধ্যে সেটাও তাকে দিয়ে দাও। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ কী আছে? দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য শ্যালো, স্ট্যাচু রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো শ্যালোকে, টু গিভ হার শেপিয়ার, তাকে ওই নীলকান্তমণি দিতে, রিমেনিং ইন হিজ আদার আইস, মানে তার চোখে আরেকটা চোখে যে অবশিষ্ট যে মণিটা আছে সেটা দিতে বলল। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, দেখো 3 নম্বর কী বলছে 3-এর এতে। দ্য স্ট্যাচু সেইড টু দ্য শ্যালো, স্ট্যাচু শ্যালোকে বলল, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি, আমার শরীর থেকে সব সোনা নিয়ে নাও। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। বিতে কী হচ্ছে? এটা ইনডাইরেক্ট স্পিচ করলে কী হবে দেখো। দ্য স্ট্যাচু অর্ডার্ড, স্ট্যাচু কী করলো? আদেশ দিল,
দ্য শ্যালোকে আদেশ দিল টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি, তার শরীর থেকে সব সোনা নিয়ে নিতে। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখো এখানে কী বলছে, ইন রিপোর্টিং কম্যান্ডস অ্যান্ড রিকোয়েস্ট, মানে কোনো যেসব সেন্টেন্সে আদেশ বা অনুরোধ যদি থাকে, দ্য ইনডাইরেক্ট স্পিচ ইজ ইন্ট্রোডিউসড বাই ভার্ব এক্সপ্রেসিং commanded or request like order, requested or pleaded, মানে যেসব সেন্টেন্সে আদেশ থাকবে অথবা অনুরোধ থাকবে সেটাকে যখন তুমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করবে, চেঞ্জ করবে, তখন সেগুলোকে কী করতে হবে, সেই রিকোয়েস্টগুলোকে কী লিখতে হবে, অর্ডার লিখতে হবে, রিকোয়েস্টেড লিখতে হবে অথবা প্লিডেড লিখতে হবে। যেমন দেখো এখানে কিন্তু স্ট্যাচু এখানে অর্ডার দিয়েছে, আবার কিন্তু এখানে স্ট্যাচু রিকোয়েস্টেড করেছে, মানে এইসব যে আবেগ বা আদেশ বা অনুরোধমূলক যে বাক্যগুলো থাকবে সেখানে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে রিকোয়েস্টেড অথবা অর্ডার এগুলোকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা 4 নম্বরে দেখে নিই কী বলছে। 4 নম্বর, অ্যাঞ্জেল বলছে, মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। অ্যাঞ্জেল কী বললো, যে হ্যাপি প্রিন্স আমার যে সোনার যে শহর আছে সেখানে চিরদিন থাকবে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। দ্য অ্যাঞ্জেল উইশড, অ্যাঞ্জেল কী করলো না, যে দ্যাট দ্য হ্যাপি প্রিন্স মাইট লিভ ইন হিজ সিটি অফ গোল্ড ফর এভার, যে হ্যাপি প্রিন্স তার সোনার শহরে চিরজীবন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বরের কথা। এটা কি, এটা হচ্ছে তোমার কী বলছে এখানে, ইন রিপোর্টিং উইশেস অ্যান্ড প্রেয়ার্স দ্য ইনডাইরেক্ট স্পিচ ইজ ইন্ট্রোডিউসড বাই ভার্ব লাইক উইশড অর প্রেড, মানে ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে কিন্তু, হ্যাঁ, পাস্ট টেন্স হয়েছে এগুলো। তাহলে ইচ্ছে বা প্রার্থনামূলক বাক্যে যেগুলো আছে আর কি, সেগুলোতে কী হবে না, উইশড হবে অথবা মানে তোমার প্রেড, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। যেমন এখানে উইজড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। এবার দেখি আমরা 5 নম্বরে কী বলছে, দেখো 5-এর এতে, দ্য গার্ল সেড দ্যাট সো নাইস, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, মানে মেয়েটা বললো যে এটা খুব সুন্দর। ইনডাইরেক্ট স্পিচ কী হবে, দ্য গার্ল এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস, মেয়েটা কী করলো, এক্সক্লেম করলো, অর্থাৎ বিস্ময়ের সাথে বলল। ঠিক আছে, মেয়েটা বিস্ময়ের সাথে বললো যে এটা খুব সুন্দর। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার কী বলছে দেখো, ইন রিপোর্টিং এক্সক্লেমেশনস অ্যান্ড উইশেস দ্য ইনডাইরেক্ট স্পিচ ইজ ইন্ট্রোডিউসড বাই ভার্ব লাইক এক্সক্লেমড। ঠিক আছে, এই যে এক্সক্লেমটা ব্যবহার করতে হবে কিসের ক্ষেত্রে না, আবেগ, এই যে আবেগ কাজ করছে এখানে দেখো, দ্য গার্ল সেড দ্যাট সো নাইস, এটা আবেগ কাজ করছে, এরকম যখন হবে সেটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাদেরকে এক্সক্লেম ব্যবহার করতে হবে, অর্থাৎ বিস্ময়, এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কীভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব সেটার একটা নমুনা সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেহেতু আমাদেরকে আমরা বুঝিয়ে দিলাম। এবার আমরা চলো অ্যাক্টিভিটি 8A, এইটা করে ফেললাম আমরা, অ্যাক্টিভিটি 8B এটা আমরা করে ফেলি। কী বলছি দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, মানে এই যে সেন্টেন্সগুলো আছে 5টা সেন্টেন্স দিয়েছে, এগুলো ডাইরেক্ট স্পিচ করা আছে, আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তাহলে 1 নম্বর কী আছে দেখো, দ্য শ্যালো সেড টু দ্য স্ট্যাচু, শ্যালো স্ট্যাচুকে বলল, আই অ্যাম সেইং উইথ ইউ, আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সাথে এখানে থেকে যাব। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আমাদেরকে এটা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাই চলো আমরা দেখে নিই কীভাবে করবো আমরা এটা। চলো আগে দেখে নিই আমরা এটা আমরা কীভাবে করব। আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা কী ধরনের বাক্য। দেখো এটা সাধারণত বিবৃতি দিচ্ছে, এটা সাধারণ কথা বলছে, তাই এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার জন্য কী হবে, এই সেইটটা উঠে কী হবে, সাধারণত টোল্ড বসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই এটা উত্তরটা কী হবে। আগে দেখো এর উত্তরটা আমরা কী লিখবো, দেখো the shallow told to
টু হবে না, টোল্ড দ্য স্ট্যাচু হবে, ঠিক আছে, দ্য স্ট্যাচু, STATUE, স্ট্যাচু। এবার কী লিখবো আমরা, ইনভার্টেড কমা এখানে যেটা আছে আর কি, এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমাটা তুলতে হবে, তুলে আমাদের কী করতে হবে না, ড্যাট লিখতে হবে, ঠিক আছে। কী লিখবো আমরা এখানে, ড্যাট লিখবো। তারপর কী লিখবো আমরা এখানে, যে হি ওয়াজ স্টেইং উইথ হিম, হি ওয়াজ স্টেইং উইথ হিম, ঠিক আছে, স্টেইং উইথ হিম। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর যেটা আছে আর কি, তার ইনডাইরেক্ট স্পিচ। এবার চলো আমরা দেখি 2 নম্বরে কী বলছে, দেখে নিই। 2 নম্বরটা কী বলছে দেখো, মাই মাদার সেইড টু মি প্লিজ ওয়েট ফর মি হেয়ার, মানে আমার মা কী বললো, যে অনুরোধ করলো যে এখানে দাঁড়াও, অপেক্ষা করো, ঠিক আছে। তাহলে আগে বুঝে নিই আমার কী হবে। দেখো এখানে কী ইউজ করা হয়েছে না, এখানে প্লিজ ইউজ করা হয়েছে, ঠিক আছে, মানে অনুরোধ বোঝাচ্ছে। তাই কিন্তু এখানে কী হবে, এখানে আমাকে রিকোয়েস্টেড এটা কিন্তু আমাকে বসাতে হবে এবং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এবার হেয়ারের জায়গায় এটা হয়ে যাবে দেয়ার। তাহলে আমরা দেখে নিই আগে এটার উত্তরটা কী লিখবো আমরা। দু নম্বর উত্তরটাকে দেখো কী লিখবো আমরা, মাই মাদার requested me to wait for her there, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তরটা হবে, মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার, ঠিক আছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর দেখো কী বলছে, দেখো 3 নম্বর কী বলছে, রাজা সেড ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, মানে রাজা বলল যে এই হাওয়াটা ভীষণ ঠান্ডা বা ভীষণ ঠান্ডা হাওয়া। তো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটা দেখো একটা আবেগ কাজ করছে, ওহ, এই যে একটা মানে আবেগ, এক্সক্লেমেশন যে ওয়ার্ড আছে বা সেন্টেন্স আছে, যে দেখো এটা তোমার সাইন দেওয়া আছে আর কি, ঠিক আছে। তাহলে এটা একটা আবেগের কথা। তাহলে আমরা এটা কীভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, সে দেখো আগে আবেগ বুঝতে কী হয়, আবেগ সূচক যে বাক্য আছে সেখানে সেইড বদলে কী হয় না, এক্সক্লেম হয়, ঠিক আছে, এক্সক্লেম বলে। তাহলে আমরা এটা কীভাবে লিখবো আগে দেখি না, আগে চলো দেখি। তিন নম্বরে দেখো কী লিখবো আমরা, দেখো অ্যান্সারটা কী হবে, রাজা, এখানে কী হবে না, এক্সক্লেম হবে, ঠিক আছে। এক্সক্লেম ইন ওয়ান্ডার, that the wind was very cold, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এক্সক্লেম ইউজ করলাম, এক্সক্লেম ইন ওয়ান্ডার, মানে বিস্ময়ের সাথে সে বলল যে হাওয়াটা ভীষণ ঠান্ডা। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সারটা। এবার আমরা দেখে নিই, চলো 4 নম্বরে কী আছে। দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য লিটল গার্ল, মানে বয়স্ক বৃদ্ধ মানুষটা ছোট্ট মেয়েটাকে বলল, মে গড ব্লেস ইউ, মানে ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এই যে ভগবান, গড ব্লেস ইউ, এটা কি, এটা কিন্তু একটা আশীর্বাদ, ঠিক আছে, একটা আশীর্বাদ রয়েছে এখানে। তাহলে এখানে কি হবে দেখো, এটা মানে উইশ বা প্রেড, তোমাকে আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, এখানে দেখো এখানে দেওয়া আছে, কোনো রিপোর্টিং উইশ বা প্রেয়ার থাকলে কী হবে, উইশড বা প্রেড, এটা ইউজ করতে হবে, ইউজড বা প্রে ইউজ করতে হবে। তাহলে এখানে একটা আশীর্বাদের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে উইজড ইউজ করব। উইজড ইউজ করে কীভাবে লিখবো দেখো, আমরা 4 নম্বরটা কীভাবে করবো আমাদেরকে দেখাচ্ছি।
4 নম্বরের উত্তরটা হবে দ্য ওল্ড ম্যান উইস্ট লিখতে পারো, অথবা প্রেডও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। উইস্ট বা প্রেড আমরা দুটোই লিখতে পারি, যে কোনো একটা লিখলে হবে। উইস্ট লিখলাম, ঠিক আছে। উইস্ট দ্যাট, সবসময় দ্যাট উঠবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট গড মাইট, মে হয়ে যাবে মাইট, পাস্ট টেন্স, ঠিক আছে। মাইট ব্লেস দ্য লিটল গার্ল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4-এর উত্তরটা। এবার আমরা দেখি নেবে 5 নম্বরে আবার কি বলছে দেখো। দ্য ম্যান সেইড টু হিম গো অ্যাওয়ে, মানে লোকটা তাকে বলল এখান থেকে চলে যাও। এটা আমরা কীভাবে করবো দেখো, এটা কিন্তু একটা আদেশ দিচ্ছে, তাই না? এখানে আদেশ দিচ্ছে, তাহলে এটা কী হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অর্থাৎ আমরা এখানে অর্ডার হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো, আগে তোমাদেরকে দেখিয়ে দিই 5 নম্বরটা কীভাবে করবো। দ্য ম্যান অর্ডার দিল, কাকে দিল না, হিম, তাকে দিল, হিম টু গো অ্যাওয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বরের উত্তরটা, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের দেখো এখানে আমরা অ্যাক্টিভিটি 8B কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলো আমরা দেখব অ্যাক্টিভিটি 9-এ কী বলছে। 9-এ কী বলছে, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমিস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে আমাদের এর বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে। দ্য শ্যালো উইল সিং ফর এভার, এই যে ফর এভার মানে ফরএভারের আমাদের বিপরীত শব্দ লিখতে হবে। এন্টার্স, দ্য অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ, এন্টার যে মানে প্রবেশ করা, এই এন্টারের বিপরীত শব্দ লিখতে হবে। দ্য স্টুডেন্ট লাফ অ্যালাউড, মানে লাফটেড অ্যালাউড, মানে ছাত্র খুব জোরে জোরে চিৎকার করছে, এই যে লাউড, ঠিক আছে, এটা আমাদের বিপরীত শব্দ লিখতে হবে। আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড, আমি দেখতে পাই সব ভালো সুন্দর আমার এই যে মাটি আছে বা এই যে দেশ আছে, আমার যে শহর আছে, এই শহরে আমি সব ভালো কিছু দেখতে পাই। তাই এই যে বিউটিফুল, এর আমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে। তাই চলো, খুব সহজ কাজ, আগে আমরা দেখে নিয়ে গেল কী হবে। দেখো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 9-এ। যেসব এই যে এখানে যে ওয়ার্ডগুলো দাগ দেওয়া আছে, আমি কিন্তু এখানে এগুলো পরপর লিখে নিয়েছি। আমরা এবারের বিপরীত শব্দগুলো লিখব। ফরএভার কথা হচ্ছে কি চিরকাল, এটার বিপরীত কী হবে, নেভার মানে কখনো না। এন্টার মানে কি ঢোকা, এটা কী হবে, এক্সিট, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি লিখে দিইনি, এখানে নেভার মানে হচ্ছে কখনো না। এক্সিট মানে হচ্ছে প্রস্থান করা। লাফটেড মানে হাসা, এখানে কী হবে, ক্রাইড মানে কান্না করা। বিউটিফুল সুন্দর, এর বিপরীত কী হবে, আগলি, বা এখানে আমরা কী লিখলাম, কুৎসিত, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 9-এর যে বিপরীত শব্দগুলো করতে বলছে তার উত্তরটা করে দিলাম। তাহলে দেখো এই কাজটার মধ্যে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 9টা কমপ্লিট করে ফেললাম। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 10A এবং 10B অর্থাৎ রাইটিং স্কিল, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের যদি এই যে পুরো যে কাজটা আমরা করলাম পুরো ভিডিওর মধ্যে, অর্থাৎ অ্যাক্টিভিটি 8A, B এবং 9 এবং সঙ্গে অ্যাক্টিভিটি 6 এবং 7, এই যে পুরো কাজটা করলাম, এই পুরো কাজের মধ্যে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কী করবে, তোমরা মেসেজ করবে, ঠিক আছে, কমেন্ট করবে, জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।
তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।